জায়গায় খালি আমার নামটা লিখেছে, তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক। রাজ্যে 15 কোটি টাকা চাওয়া অভিষেক ব্যানার্জিটা কে? যে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে 15 কোটি টাকা চাইতে পারে এই অভিষেক ব্যানার্জিটাকে? গোটা রাজ্যের মানুষ এখন তো সেই অভিষেক ব্যানার্জির খোঁজে আছে। আমি মনে করি সিবিআই এর উচিত ইমিডিয়েট সেই অভিষেক ব্যানার্জিকে খোঁজ করা, যে অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চাওয়ার মতো হিম্মত রাখে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে। মানে এটাই কি সেই সুজয় কৃষ্ণ ভদ্রের স্যার যাকে ধরা সম্ভব নয়? তা কি করে বলবো? সেটা তো সিবিআই কে বলতে হবে। সেই জন্য তো সিবিআই, সেই জন্য তো তদন্ত চেয়েছি। সেটা যদি আমি যদি আমার কথায় আমি যদি তদন্ত করে দেবো, তাহলে এরা এত তদন্তকারী সংস্থার লেগে রেখে রাখবে, এত লোক লস্কর প্রসাদ দরকার কি? সবাই এসে আমার চেম্বারের সামনে এসে লাইন দিয়ে বসে থাকবে। আর তিনি তৃণমূল কংগ্রেসে আছেন ততদিন মমতা ব্যানার্জির নাম নিতে হবে, সেটাই স্বাভাবিক। যতদিন অভিষেক শুভেন্দু অধিকারী ছিলেন তিনিও মমতা ব্যানার্জির নাম নিতেন, এখন তিনি জয় শ্রীরাম বলেন। ফলে এটা নতুন কথা নয়। শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিলেন তিনি মমতা ব্যানার্জির নাম নিতেন, এখন তিনি অন্য কিছুর নাম নেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস আছে, খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে হবে। ভবিষ্যতে কে বলতে পারে ভবিষ্যতে কি হবে? পলিটিক্স হচ্ছে সম্ভাবতার শিল্প। থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম এসছে। আমি জানি না কোন অভিষেক ব্যানার্জি, কে অভিষেক ব্যানার্জি, কিন্তু ইডির প্রেস রিলিজে এমপি অভিষেক ব্যানার্জির নাম এসেছিল। তিনি বলছেন তো এমপি নাম নেই, শুধু অভিষেক। এই যে সিবিআই এর চার্জশিটে, অতিরিক্ত চার্জশিটে দেখা গেল অভিষেক ব্যানার্জির নাম, তবে জনৈক অভিষেক ব্যানার্জি, সেখানে কোনো কিছু লেখা নেই যে কোন অভিষেক ব্যানার্জি। তবে এই যে নাম নিয়ে এখন বঙ্গ রাজনীতিতে ধোঁয়াশা তৈরি হয়েছে, এভাবে কি অভিষেক ব্যানার্জির নাম আস্তে আস্তে সামনে আসবে? দেখুন, এটা সিবিআই এর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট। থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে একজন অ্যাকিউজডের স্টেটমেন্টে অভিষেক ব্যানার্জির নাম এসছে। খুব স্বাভাবিকভাবে সেখানে অ্যাকিউজের স্টেটমেন্টে যদি কারোর ডেজিগনেশন না উল্লেখিত হয়, তাহলে সিবিআই কেন লিখবে? যথার্থই লিখেছে। দ্বিতীয় হচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এতটাই ক্ষমতাশালী যে তিনি 15 কোটি টাকা দাবি করতে পারেন। তিনি 6.5 লক্ষ টাকা করে দেওয়ার পরেও তিনি স্যাটিসফাইড হন না। তিনি যদি একজন ক্যান্ডিডেটকে তার থেকে বেশি টাকা না দিলে তাকে দূরে পোস্টিং করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি তাকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এইরকম একজন ব্যক্তিকে আমি মনে করি সিবিআই এর উচিত যে সত্যি সত্যি এই অ্যাকিউজের স্টেটমেন্টে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেটা আইডেন্টিফাই করা এবং তাকে কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশন কমপ্লিট করে ইমিডিয়েটলি ট্রায়াল সম্পন্ন করা। না হলে কি যেটা সব থেকে বেশি অসুবিধার সেটা হচ্ছে যে কোনো সময় তারা এই প্রভাবশালী সেই ব্যক্তি যে 15 কোটি টাকা চাইতে পারেন, যে এভিডেন্স যার ক্ষমতা রয়েছে অ্যারেস্ট করিয়ে দেওয়া, সে যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, সে যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারেন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমি মনে করি যে যেই অতি প্রভাবশালী ব্যক্তিকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে তদন্ত শুরু করা এবং সেটি অতি দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করা। তার কারণ এখনো স্কুলগুলোতে যারা এই 15 কোটি 20 কোটি 100 কোটি যা শব্দগুলো শুনছেন, আরও 2000 জন ক্যান্ডিডেটকে চাকরি দিয়ে 100 কোটি টাকা বাজার থেকে তোলার কথা শুনছেন, সেখান থেকে 20 কোটি পার্থ চট্টোপাধ্যায়, 20 কোটি মানিক ভট্টাচার্য, আর বাকি 20 কোটি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাকি পয়সাটি তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। এই যে কথাবার্তাগুলো, এগুলো সারবত্তা রয়েছে কিনা? সারবত্তা থাকলে এরা কারা? এরা তো হলে তাদেরকে প্রত্যেককে কাস্টাডিতে নিয়ে অতি দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করা এবং যারা এই পয়সাটি দিল তারা তো কোনো স্কুলে শিক্ষকতার চাকরি করছে। আপনি জানেন না আপনার গ্রামের স্কুলের যে শিক্ষক বা ওর গ্রামের স্কুলের যে শিক্ষক, আরেকজনের গ্রামের স্কুলের যে শিক্ষক, তারা কারা? আমি বলছি তাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে যে এই শিক্ষক অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের প্রত্যেকে চাকরি থেকে বের করে দিয়ে তাদের স্থলে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে। এবং শুধু চাকরি দেওয়া নয়, তারা যেদিন থেকে চাকরি পেতে পারত সেদিন থেকে পূর্ণাঙ্গ বেতন দিতে হবে। এবং এই টাকাটি যারা এই ইললিগাল ওয়েতে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করতে হবে। আপনাদের মনে থাকবে মন্ত্রী কন্যার কাছ থেকে উদ্ধার হয়েছিল এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সেটাকে আপহেল্ড হয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নির্দেশ, আদালতের এই নির্দেশ কার্যকর হয়েছে, আমি মনে করি সে এই ধরনের
এই ধরনের কর্মোদ্যোগী এই ক্ষেত্রেও নিতে হবে। একইভাবে যারা চাকরি পেয়েছেন অবৈধ পদে, তাদের প্রত্যেকের কাছ থেকে পয়সা উদ্ধার করে নিয়ে যে বেতন হিসেবে যেটা পেয়েছেন, যারা যোগ্য তাদেরকে দিতে হবে এবং তাদের স্থলে যোগ্যদের চাকরি দিতে হবে অযোগ্যদের স্থলে। এই যে বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য সরকার নাকি অনেক মিথ্যাচার করছে, অনেক মানুষ প্রশ্ন তুলছে, সকলে তো বলে মিথ্যাচার করছে, কিন্তু আদতে মিথ্যাচার কোনগুলো যদি একটু পয়েন্ট দিয়ে দিয়ে আপনি বুঝিয়ে দেন একজন আইনজীবী হিসাবে, যে রাজ্য সরকার কোন কোন মিথ্যাচারগুলো বারে বারে করে। রাজ্য সরকার তো প্রতিদিনই মিথ্যাচার করছে। এখন সেটা বলতে গেলে তো ইতিহাস ভূগোল লিখতে হয়। আপনি যদি কোনো স্পেসিফিক কোশ্চেনে কোন প্রেক্ষিতে আপনি জানতে চাইছেন, না হলে তো যেমন এসএসসি, টেট, ওবিসি ইত্যাদি। এসএসসি তো তারা নিজেরাই বলেছে যে তারা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ফলে রাজ্য সরকার তো বেসিক্যালি তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন এই রাজ্যে অযোগ্য চাকরি। তারপরেও তারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন। তারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে তারা সেক্ষেত্রে সেটা একটা অবৈধ কাজ, ইলিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানোর জন্য। ফলে সেটা কখনোই করা যায় না। তারা বিভিন্ন সময় যে কাজগুলো করেছেন, এই যে চাকরি পেতে সাহায্য করেছেন অযোগ্য চাকরি প্রাপকদের, গোটা রাজ্য জুড়ে অযোগ্য চাকরি প্রাপকরা এত অযোগ্য চাকরি পেল, অথচ আমরা দেখতে পাচ্ছি আদালতে মামলা করলাম আমরা, অথচ রাজ্য সরকার এত লোক লস্কর, এত পুলিশ, এত কিছু, এত অ্যাডমিনিস্ট্রেশন, তারা কেউ কিছু জানতে পারলো না। আমি একজন আইনজীবী হিসেবে আমি এই হাজার হাজার অযোগ্য চাকরি প্রাপক আইডেন্টিফাই করিয়ে দিলাম। আর এত লোক লস্কর, এত পুলিশ, এত একদম একদম গ্রাম থেকে শুরু করে ব্লকের বিডিও থেকে শুরু করে এর এসডিও থেকে, মহকুমার এসডিও থেকে শুরু করে ডিস্ট্রিক্টের ডিএম, সবাই এত কিছু থাকলো, এসপি থেকে শুরু করে থানার ওসি থেকে শুরু করে এসডিপিও, এসপি, ডিজিপি, ডিআইজি, সবাই রইলো, এত কিছু রইলো, এত লোক লস্কর, তারা কেউ জানতে পারলো না। বেকার এই সরকার রেখে লাভটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাম বাম সব একসঙ্গে আমার বিরুদ্ধে সম্প্রচার করছেন যে আমি নাকি বিজেপিতে যাচ্ছি, আমার গলা কেটে দিলেও আমি মমতা ব্যানার্জির নাম নেব। কি বলবো? সেটা দেখুন, তার যে রাজনৈতিক কথা তিনি বলবেন, এতে আমার নতুন কথা কি? কিন্তু তাদেরই তো শোনা যায় যে এই এখনই কেউ নামছে সিঁড়ি বেয়ে, আবার কেউ উঠছে, আবার কেউ সিঁড়ি বেয়ে নামছে। এ তো সাপ লুডোর খেলা তাদের দলে চলতেই থাকে। আর তাদের দলে এটা তো নতুন কথা নয়। আর তিনি তৃণমূল কংগ্রেসে আছেন যতদিন, ততদিন মমতা ব্যানার্জির নাম নিতে হবে, সেটাই স্বাভাবিক। যতদিন অভিষেক শুভেন্দু অধিকারী ছিলেন, তিনিও মমতা ব্যানার্জির নাম নিতেন, এখন তিনি জয় শ্রীরাম বলেন। ফলে এটা নতুন কথা নয়। শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিলেন তিনি মমতা ব্যানার্জির নাম নিতেন, এখন তিনি অন্য কিছুর নাম নেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস আছে, খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে হবে। ভবিষ্যতে কে বলতে পারে ভবিষ্যতে কী হবে? পলিটিক্স হচ্ছে সম্ভবতার শিল্প। থার্ড সাপ্লিমেন্টে চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম এসছে। আমি জানি না কোন অভিষেক ব্যানার্জি, কে অভিষেক ব্যানার্জি, কিন্তু ইডির প্রেস রিলিজে এমপি অভিষেক ব্যানার্জির নাম এসেছিল। তিনি বলছেন তো এমপি নাম নেই, শুধু অভিষেক। হ্যাঁ, তো সেটাই জিজ্ঞাসা, সেটাই আমি জানতে চাইছি, একই কথা জানতে চাইছি যে এই রাজ্যে 15 কোটি টাকা চাওয়া অভিষেক ব্যানার্জিটা কে? যে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে 15 কোটি টাকা চাইতে পারে, এই অভিষেক ব্যানার্জিটাকে? গোটা রাজ্যের মানুষ এখন তো সেই অভিষেক ব্যানার্জির খোঁজে আছে। আমি মনে করি সিবিআই এর উচিত ইমিডিয়েট সেই অভিষেক ব্যানার্জিকে খোঁজ করা, যে অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চাওয়ার মতো হিম্মত রাখে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে। মানে এটাই কি সেই সুজয় কৃষ্ণ ভদ্রের স্যার, যাকে ধরা সম্ভব নয়? তা কি করে বলবো? সেটা তো সিবিআই কে বলতে হবে। সেই জন্য তো সিবিআই, সেই জন্য তো তদন্ত চেয়েছি। সেটা যদি আমার কথায় আমি যদি তদন্ত করে দেব, তাহলে এরা এত তদন্তকারী সংস্থার রেখে রাখবে, এত লোক লস্কর প্রসাদ দরকার কি? সবাই এসে আমার চেম্বারের সামনে এসে লাইন দিয়ে বসে থাকবে। মুখ্যমন্ত্রী বলছেন পাঞ্জাব